ইউনূস সাহেবের একটা কি বলবো সবেদন নীলমণি বাতি দেওয়ার লোক আছে, তার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম একটা সাক্ষাৎকার দিয়ে বসছে। আচ্ছা বলেন, উনি নিজেই প্রেস সচিব সাক্ষাৎকার দিচ্ছে। কোথায় দিয়েছে? যুগান্তর পত্রিকা বিশেষভাবে। যুগান্তরে তার সেই সাক্ষাৎকার ছাপা হয়েছে। অ্যাকচুয়ালি উনি করতে চেয়েছেন যেটা, সেটা হলো যে ইউনূস সাহেব ক্ষমতা ছেড়ে যাওয়ার আগে উনি কত কি করছেন, তার একটা প্রোপাগান্ডা করে যেতে চান। তো শফিক সাহেবের দায় হলো যে উনি সেই প্রোপাগান্ডাটা করতে নামছেন। এমনিতেই উনি রাইট লোক না। তো উনার তথ্য উপদেষ্টা করলে কি হইতো? এই যে তারা তো বিখ্যাত কুখ্যাত রেজওয়ানা আছে, যে বোধহয় ইনচার্জ এখন তথ্য মন্ত্রণালয়, সে করুন না কেন? এসব প্রশ্ন আছে। কেন? কারণ উনি প্রেস সচিব। উনার কাজ হলো সরকারের ভিতরে যা কথাবার্তা চলতেছে সেগুলা সম্পর্কে প্রেসের কোনো আগ্রহ থাকলে সেগুলোকে জানানো। সেখানে উনি নিজেই সরকারের গুণগান করার লোক হয়ে দাঁড়ালেন। সরকারের প্রশংসা করে এবং বহু জায়গায় এবং বলার ঢঙে মনে হচ্ছে এটা উনার পার্সোনাল ইভ্যালুয়েশন। উনি কিভাবে দেখছেন জিনিসটাকে। এটা এই এই পদে তো উনাকে আমরা আশা করি না। আর এটা উনার কাজও। এনিওয়ে, প্রেসের লোকের ইউনূস সাহেবের কিন্তু অভাব নাই। ৪ টা লোক নিয়ে বসে আছেন। শফিক সাহেব ছিলেন হলো বাংলাদেশে এএফপির ব্যুরো চিফ। আমি তাকে চিনতাম, পার্সোনাল সম্পর্ক পরিচয় ছিল। কিন্তু মিলে না। সেই শফিক সাহেব আর এই শফিক সাহেবের আকাশ আর পাতালের ফারাক হয়ে গেছে। এনিওয়ে, যেটা করছেন সেটা হলো যেমন ওখানে ওই সাক্ষাৎকারটার শিরোনাম দিয়ে আসি। শিরোনাম খুব সুন্দর শিরোনাম। বর্গা দেওয়া পররাষ্ট্রনীতি উদ্ধার করা হয়েছে। মানে ইন্ডিয়াকে বোঝাচ্ছে। হাসিনার পররাষ্ট্রনীতি ছিল আমাদের পররাষ্ট্র নীতিটাই যেন বর্গা দিয়ে দেবো। আমরা জমি বর্গা দেই না? ওইরকম বর্গা দিয়ে দিয়েছিলাম ইন্ডিয়ার কাছে। তার একটা সেই ইন্ডিয়ান হেজিমনি যেটাকে বলি আমরা, ইন্ডিয়ান হেজিমনি থেকে আমরা বাইরে আসতে পারছি ইউনূস সাহেবের গুণে। এটা হচ্ছে প্রেস সচিব শফিকুল আলম সাহেবের ক্লেইম। এটা হেডলাইন করেছে ওরা পত্রিকাটায়। পাহাড় সম সমালোচনা, পাহাড় সম চ্যালেঞ্জ মোকাবেলা করে অন্তর্বর্তী সরকার এমন কোনো খাত নাই যেটাতে উনি সংস্কার প্রশংসা করতে নেমে কে আর কম করে বলে? যত তুলে বলা যায় সবই বলছেন উনি। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, বাস্তবতায়। ১ম এ আসা যায় এই যে বর্গা দেয়া পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টি ইন্ডিয়ান হেজিমনি বিরোধী ইউনূস সাহেব, সরি শফিক সাহেব, এটা শতভাগ মিথ্যে কথা। আমি একদম ডেট ধরে বলতে পারি। ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরে এক কথায় বললে ওরা ন্যূনতম কোনো ইন্ডিয়া বিরোধিতার কোনো আগ্রহ ছিল না, কোনো আগ্রহ করেন নাই উনি। বেসিক্যালি উনি আসছিলেন এই অ্যাটিটিউড নিয়ে যে কারো বিরোধিতা করা যাবে না। আরামে চুপে চাপে কাজ শুরু করে দিতে হবে। কারোর লগে বিরোধ করা যাবে না। বিরোধ করলে কাজ করা যাবে না। আমি যতটুকু ইউনূস সাহেবকে চিনি, ইউনূস সাহেব এই বড় হয়ে এনজিওমানায় আসছে। উনার সঙ্গে তখনকার দিনে চরম বিরোধ হতো ব্রাকের আবেদ সাহেবের। উনি আবেদ সাহেবের বিরোধিতা করা বন্ধ করছিলেন। বিরোধিতা না করে কি করে পাশ কাটায় চলা যায়। এখন একই বুদ্ধিতে সব জায়গায় চললে হবে। যেখানে বাংলাদেশের স্বার্থের প্রসঙ্গ আছে। ইন্ডিয়াটা পুরো দখল করে নিয়ে এটা একটা কলোনি বানায় ফেলাইছে। ১৬ বছর ধরে টানা এটা চলছে। আর উনি ক্ষমতায় এসে এখন কি করছেন? না, উনার মন্ত্রী এই যে আপনার ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন নাই স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে? উনি তো ১ম এ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাইছিলেন। যে ইন্ডিয়ার সম্পর্কে কিছু করা যাবে না। তারপরে মানুষ যখন এমন হইচই শুরু করে দিল যে উনি ২ দিনও ক্ষমতা থাকতে পারলেন না। উনাকে সরাই দিতে হলো স্বরাষ্ট্রমন্ত্রী থেকে। কেন হয়েছিল? এটা কি যথেষ্ট প্রমাণ না ইউনূস সাহেবের পজিশনটা সম্পর্কে? যে যা খুশি করতেছে, উনি তো কাউকে চিনেনই না যাদের নিছেন, উপদেষ্টা নিছেন। ও কি পারে আর কি পারে না, কার কি উইকনেস এটা পর্যন্ত জানেন না উনি। তারপর কি হচ্ছে এখন শেষের দিক থেকে আসি। এই যে উনি গর্ব দেখাচ্ছেন যে উনি বর্গা দেওয়ার থেকে বাইর করে নিয়ে আসছেন। এটা কবে থেকে শুরু হয়েছে? এক্সাক্ট ডেট হলো হাসিনার ফাঁসির রায়টা দেওয়া হয় ১৬ই নভেম্বর।
17 নভেম্বর এই খলিল সাহেব, ইউনূস সাহেবের খুবই প্রাণ প্রিয় খলিল সাহেব, উনি ইন্ডিয়া দৌড়েছেন, ইন্ডিয়াতে প্রস্তাব নিয়ে গেছিলেন। এমনিতে খলিল সাহেবের কাজ কি? খলিল সাহেবের অ্যাকচুয়াল নাম হওয়া উচিত, উনি হলেন ইউনূসের গোপন দূত। গোপন। উনি যা কিছু করেন, কখন যে কোন দেশে উড়ে যান কিচ্ছু বলেন না। প্রেসকে বলার দায়িত্ব মনে করেন না। যত না বলা যাবে তত সুবিধা। তো উনি গেছেন ইন্ডিয়া। ইন্ডিয়া কি নিয়ে গেছিলেন তা পাবলিককে বলছেন? বলেন নাই। কারণ ইন্ডিয়াতে নিয়ে গেছিলেন কোন প্রস্তাব? এই যে এখন ইলেকশন শেষ হলে পরে আপনি প্রেসিডেন্ট হইতে চান। এই প্রসঙ্গে ইন্ডিয়ার সাথে একটা রফা করে আসা। ইন্ডিয়ার এতে সমর্থন দেয়, বিনিময়ে ইন্ডিয়া কি চায়? এই ছিল তার আগ্রহ। কিন্তু উনি গেছেন, কি জন্য গেছেন কিছু বলেন নাই। ফেরার সময় যখন ইন্ডিয়া উনার হাতে একটা ১১ পৃষ্ঠার দলিল তুলে দিচ্ছে যে তোমাকে আইএস এর তৎপরতা বেড়ে গেছে বাংলাদেশে, এগুলা কমাইতে হবে বলে আইএস এর এজেন্ট কারা, কারা বাংলাদেশে তৎপরতা করতেছে বলে একটা লিস্ট হাতে ধরে দিছিলেন। এইটা নিয়ে ফেরত আসার পরে উনারা বুঝছিলেন যে না, ইন্ডিয়ার সাথে সম্পর্ক হবে না। তাহলে আসলে গেছিলেন কি নিয়ে? ইন্ডিয়া গেছিলেন কি নিয়ে? বর্গা দেওয়া পররাষ্ট্রমন্ত্রী বলেন। অর্থাৎ ইন্ডিয়ার সাথে আপনার বনে নাই। যখন বনে নাই তখন আপনি একটা এক্সট্রিম বিরোধিতার ভান করছেন। কারণ এক্সট্রিম বিরোধিতা করার সমস্ত মেটেরিয়াল বাংলাদেশে আছে ইন্ডিয়ার খাসিলতার কারণে। এবং আপনি সেটা করেন নাই। সেটা না করে এখন ক্রেডিট নিতেছেন। আরো আসি, ব্যাংককে গিয়ে দেখা করছিলেন মোদির সাথে। কেন? ওটা আপনি জানেন ভালো। এটা পাবলিকলি আমি না বলি, উল্টো দিক থেকে বলি। আচ্ছা বলেন তো দেখি, এই আদানি বিদ্যুৎ কেন কিনতে গেছিলেন? আপনি জানেন না আদানি বিদ্যুতের সমস্যা কি? এই যে এখন রীতিমতো একটা কমিটি বের করে কমিটির রিপোর্ট বের করে দিলেন। কমিটি বলতেছে ইমিডিয়েট আদানির সাথে চুক্তি বাতিল করে দেন। এখন আমরা কি ভুলে গেছি? এই কাজটা আপনি আগে করেন নাই কেন? আপনার সরকারের শেষ বেলায় এসে এই রিপোর্ট করতেছেন কেন? তার চেয়ে বড় প্রশ্ন, আদানির বিদ্যুৎ যখন কেনা শুরু করলেন, আদানি বিদ্যুতের টাকা কে নিচ্ছে? পাবলিককে বুঝাই দিই জিনিসটা কি। আদানি বিদ্যুতের টাকা মানে কি? এটা যদি ৳৪ ইউনিটের বিদ্যুৎ হয়, এটা কেনা হয়েছে ৳১৪ এখনো হচ্ছে। হাসিনার সাথে চুক্তি ছিল এই বাড়তি টাকাটা হাসিনা তার পার্টি চালানোর জন্য আর মোদি তার পার্টি চালানোর জন্য ভাগ করে নিবে। ফলে স্বভাবতই আদানির কাছ থেকে আবার বিদ্যুৎ কিনবেন মানেই হলো ওই যে টাকাটা, ওই টাকাটা এখন কে নিচ্ছে? বলেন। আছে মুরদ? আমরা কিছু বলতে চাই না। আপনার সাহস থাকলে বলেন। এবং এইটা করছিলেন আপনার গভর্নমেন্টের তখন বোধহয় ৫-৬ মাসও হয় নাই। ব্যাংককে দেখা করছিলেন মোদির সাথে। তখনই এই জিনিসটা ফয়সালা হইছে। ইন্ডিয়া বিরোধিতা দেখেন, বর্গা রাজনীতি, বর্গা পররাষ্ট্রনীতির গল্প মারেন, হ্যাঁ? এগুলো আমরা বুঝি না। আজ পর্যন্ত এটার উত্তর দেন নাই আপনারা। এবং এখনো আদানি বিদ্যুৎ ঘুরে ফিরে ইভেন ইন্ডিয়ান পত্রিকা আশ্চর্য হয়ে গেছে যে এত কিছু আদানি বিদ্যুৎ নিয়ে বলা হলো, তাহলে আদানি বিদ্যুৎ আবার কিনছে কেন? তাহলে কি রফা হয়ে গেছে আমাদের সাথে? এটা ইন্ডিয়ান পত্রিকার মনোভাব। আর আরো আছে। আচ্ছা, এই যে আপনি ক্রেডিট নিতেছেন যে আপনি বন্যা ঠেকাইছেন। এই বন্যা যখন ফেনীর বন্যাটা হয়, যখন ফেনীর বন্যা হয় যখন আপনি ইন্ডিয়ান হাই কমিশনকে ডেকে নিয়ে আসছেন। আপনি মোদি, আপনি ইউনূস সাহেব ডেকে নিয়ে এসে বলছেন, "ভাইজান পরের বার পানি ছাড়লেন না, আমাদেরকে একটু আগে পয়েন্ট করে দিয়েন, হ্যাঁ?" এইটা হলো বর্গা পররাষ্ট্রনীতির বিরোধিতা। বীর, বীর ইউনূস সাহেব। আপনি তো পানির ল জানেন না। কমন রিভারের পানির উপরে আমাদের ইকুয়াল রাইট থাকে ইন্ডিয়ার সাথে। আর আপনি ধরে নিছেন এটা ওদের ইচ্ছা মতো ওরা দিবে। ওরা আমাদেরকে দয়া করতেছে কখন পানি ছাড়বে আর কখন আটকে রাখবে। কখন বাদ দিবে। ইভেন বাদ দিতেও সে পারে না আমাদের পারমিশন ছাড়া। আপনি এগুলো কিচ্ছু খবর নেন না। আপনি ইউনূস সাহেব আর ইউনূস সাহেবের এই প্রেস সচিব শফিক। আপনি গল্প মারতেছেন। হ্যাঁ? বর্গা পররাষ্ট্রনীতি বন্ধ করছেন। না যখন পোষায় নাই, শেষ বেলায় চেষ্টা করেছিলেন, কাজে লাগে নাই যখন, তখন ওরা বিরোধিতার নামে পড়ছে। কথা আরো আছে। অ্যাকচুয়ালি বন্যার জন্য তো কাউকে যদি থ্যাংকস দিতে হয়, এই স্টুডেন্ট লিডারদেরকে থ্যাংকস দেন। তারা পুরো বাংলাদেশকে এমন উদ্বুদ্ধ করছিল, যে পরিমাণ চাঁদা উঠছিল, চাঁদা যদি ৳২ উঠে, চাঁদা দেওয়ার জন্য যে বাংলাদেশের প্রতিটা ফ্যামিলি যেইভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ওখানে
অর্থ দিতে গেছে, ভলেন্টিয়ারি কাজ করছে। এই যে স্টুডেন্টরা পুরো দেশের মানুষকে উঠে জড়ো করতে পারছে, এইটি এর চেয়ে বড় ইন্ডিয়ান বিরোধিতা কি হতে পারে? একদম সোশ্যাল লেভেলে, মাস লেভেলে, ইরেসপেক্টিভ অফ ক্লাস, প্রতিটা লোককে জড়ো করতে পারছে বিকজ অফ দ্য স্টুডেন্ট। এই স্টুডেন্টরা মাঠে নেমে গেছে এবং স্টুডেন্টরা রিয়েলি লিডার হয়ে উঠছে এই বন্যাকে মোকাবেলা করতে গিয়ে। আপনি তাদেরকে ক্রেডিট দিলেন না, সব ক্রেডিট নিজে নিলেন। আপনি সারাক্ষণ বলে বেড়ান স্টুডেন্টরা আপনাকে ক্ষমতা বসাইছে। এখন এগুলা এই শফিক সাহেবের এই সাক্ষাৎকারের ভিতরে কোথাও আছে যে স্টুডেন্টরা তাকে ক্ষমতা বসাইছে? স্টুডেন্টরাই হাসিনাকে উৎখাত করছে? স্টুডেন্টদের কারণে ১৯ সাহেব উড়ে এসে জড়ে বসতে পারছে? কে চিনত ইউনূস সাহেবকে? ইউনূস সাহেবকে এই যে কাজের জন্য ফিট না তো। উনি আসেন উদ্বুদ্ধকরণের ডঙ্কা বাজাইতে। উদ্বুদ্ধকরণের গল্প মাইরা ফাঁকতালে নিজের কারবার বাড়িতে নিয়ে চলে যান। মোকলেস আপনার খাদ্যমন্ত্রী, এগুলো কে নিছে? কে বলছিল আপনাদেরকে এই লোকগুলোকে নিতে? প্রশাসনের ঘুষ যায় নাই এই দুটা লোকের জন্য। আর তো বহু লোক আছে, এই দুটো তো সবচেয়ে মার্কা মারা। আজ পর্যন্ত এই লোকটা পাবলিকলি ফেস করে না, একটা সাংবাদিক সম্মেলন ফেস করে না। কেন নিছে এই লোকটা? এই লোকটা শেষ জীবনে ছিল প্রথম আলোর একটা প্রোডাক্ট। এই মজুমদার সাহেব, আমরা চিনি না, এগুলো জানেন। এত কি টাকা পড়লো আপনার, আপনি ইউনূসের যে এই মজুমদারকে আপনাকে মন্ত্রী উপদেষ্টা নিতে হবে? আর মোকলেস, কেন মোকলেসকে নিতে হবে? জনপ্রশাসন মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী দেন নাই আপনি। তার একমাত্র সচিব হলো মোকলেস। মোকলেস প্রতি মাসে মাসোহারার টাকা কাকে কাকে দিত বলেন না, সাহস থাকলে বলেন। কোন সেনা প্রধানের বউকে দেওয়া হতো এই টাকা বলেন না? আছে, মুরাদ আছে? শফিক সাহেব আপনি জানেন না এটা? প্রেস সচিব আপনি, জানা থাকলে বলেন, আমরা একটু জানি আপনার সাথে। মোকলেসকে সরাই ফেলছেন কেন? কোনো ব্যাখ্যা নাই। প্রশংসা দেখেন, ইউনূস সাহেব কত কিছু করছে তার প্রশংসা। এইগুলা করে আপনি আরো যতটুক ইউনূস সাহেব করছে সেটাকে আরো ডুবাইলেন এগুলা করতে গিয়ে। নিজের ডাক নিজে এইভাবে বাড়ি দিতে গেলেন, ডাকটা ফাইটে গেছে। তাহলে কি করলেন আপনি? আকামটা কি করলেন দেখেন। কন্টিনিউয়াস আমি সমালোচনা করে গেছি যে ৳১ খেলাপি ঋণ তুলতে পারেন নাই আপনি। মুদ্রাস্ফীতি কমবে কোত্থেকা? ব্যাংকের টাকা চুরি করে নিয়ে গেছে। এটা ব্যাংকেই ফেরত আসা ছাড়া মুদ্রাস্ফীতি কমবে না। এটা আমার চেয়ে ভালো আপনারা কি কম জানেন? আপনাদের সবার ব্যাকগ্রাউন্ড হলো ইকোনমিক্স। আপনারা একবারও সেদিক থেকে চিন্তা করেন নাই। এই যে কি বলবো এগুলাকে? এটা একটা অদক্ষ, মানে চরমতম অদক্ষ লোক হলো এই অর্থ উপদেষ্টা। ব্যাংকের গভর্নর ছিল। উনি এটাকে কাভার দেন। আপনাদের কাভারের লোক হলো উনি। আর উনি হলো আবার আমাদের মির্জা ফখরুলের রুমমেট নাকি দোস্ত, পাশের রুমের স্টুডেন্ট ছিল ঢাকা ইউনিভার্সিটি থাকা অবস্থায়। তাইলে 2 in 1 না উনি? তো উনি তো আপনাদের হয়ে কাজ করতেছেন এগুলা। এই খাদ্যমন্ত্রী মজুমদারের হয়ে কাভার দিতেছেন। আপনারা এগুলা কেউ কিছু জানেন না? কে কোথা দিয়ে কি করতেছে? টাকা, খেলাপি ঋণের টাকা না উদ্ধার করে আপনারা উল্টা টাকা ছাপাচ্ছেন। আমি যেটা প্রায়ই বলি, যাকে গভর্নর বানাইছেন ব্যাংকের, এই লোকটাকে IMF এর টি বয় ছিল? একটু এই সাধারণ বুদ্ধিটুকু থাকে না কেন? যে টাকা ছাপানোর জন্য কি উনাকে গভর্নর বানানো হইছে? তাহলে হাসিনা দোষ করছিল কি? এই যে আপনার অর্থ উপদেষ্টা, উনি জানেন না টাকা ছাপাটার মানে কি হবে? এটা ১২% এর উপরে চলে যাওয়া একটা মুদ্রাস্ফীতি। সেখানে আপনি টাকা ছাপাচ্ছেন। এটা কোত্থেকে যাবে? আপনি জানেন না এটা? না জানলে আপনি আগে ব্যাংকের গভর্নর ছিলেন কেমনে? আপনি গভর্নর ছিলেন না আগে ব্যাংকের? ইউনূস সাহেব এটা করতে দিলেন কেমনে? প্রশংসা করেন, বিরাট অ্যাচিভমেন্ট করছেন। এমন কোন জায়গা নাই যে সংস্কার করেন নাই। শেষ বেলায় এসে কেন আপনাকে প্রকাশ করতে হচ্ছে? যে আদানির টাকাটা না কেন অন্যায় হয়েছে? কি বলবো আর? বুঝেন এগুলা নিজেদেরই এভাবে ছোট করতেছেন আসলে। এক কথায় বলতে গেলে। খাদ্যমন্ত্রী কথা যদি বলি, ২টা বাংলাদেশের যারা খাদ্য মানে রাইস মিল যারা কন্ট্রোল করে, ২টা লোকই জেলখানায় কিন্তু পুরাই ১৮ মাস ধরে, ১৬ মাস ধরে। থাকা সত্ত্বেও চাউলের দর কমাতে পারেন নাই কেন?
বিরাট অ্যাচিভমেন্ট এই মজুমদারের হলো, খালি খাদ্য আমদানি করতে গেছেন 18 লাখ টন। বাংলাদেশে কখনো 18 লাখ টন খাদ্যের মজুদ ছিল না, 14 লাখ টন যথেষ্ট ছিল কন্ট্রোল করার জন্য। চালের বাজার দেখেন 80 থেকে 100 টাকার মধ্যে ঘোরাফেরা করতেছে। তাতে এটা চালের সিজন হোক আর চালের অফ সিজন হোক না কেন, সবসময় একই অবস্থা। এটা নিয়ে আপনার কোনো আগ্রহ নাই কেন? এগুলো অ্যাচিভমেন্ট? আমরা তো পরিষ্কার করে বলেছি যে খেলাপি ঋণটা ফেরত না আনলে এই এস আলমদের সম্পত্তি আছে, বাংলাদেশে চলতেছে, বিদ্যুৎ প্ল্যান্ট আছে, আপনার কাছে আইন আছে, অর্থঋণ আদালতে মামলা দিয়ে ওদের সম্পত্তি ক্রয় করেন, বিক্রি করে দেন, টাকা উদ্ধার করে আনেন। এই টাকা না ফেরত আনলে কখনো কোনোদিন বাংলাদেশের মুদ্রাস্ফীতি কমবে না। কতবার বলবো এটা? এই নিয়ে কোনো হাত দিবেন না। শেষে এক সময় দেখি বিড়বিড় করে এই অর্থ উপদেষ্টা বলে বসলেন, না এটা পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া নাকি হবে না। হয়েছে না এবার? শফিক সাহেব কি বলেন এইবার? পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া হবে না, তাহলে তা আপনারা কোন করতে আসছেন? জিনিস একেবারে কিছু পারেন না তাও না। প্রবাসী আয়, ইয়াস, দেখেন এটা শক্তভাবে ড্রাইভ দিচ্ছেন। খালি এইটা দিয়ে আপনি বেঁচে আছেন, নাহলে তো ইকোনমি ধসে পড়ত না। ইউনূস সাহেব বহুজনকে বলছেন যে অর্থনীতি কিন্তু উনারা ক্ষমতা থেকে চলে গেলে, মানে ক্ষমতা থেকে চলে যাওয়ার সাথে সম্পর্ক নাই, আগামীতে একটা বড় ধরনের অর্থনৈতিক প্রেশার আসতেছে, অর্থনীতি ভেঙে পড়বে। অর্থাৎ এটা উনি জানেন, এটা জানেন এবং এটা হবে। এই জন্য যেহেতু আপনি এই যে এতদিন যে কাজটা করলেন না, খেলাপি ঋণ তুললেন না, এটার একটা ইম্প্যাক্ট আছে না। সো কল বিনিয়োগের নামে ডঙ্কা বাজাইছেন, বিনিয়োগ তো আসে নাই। বিনিয়োগের যে গল্পগুলা মারছেন, এটা আপনার এই আমেরিকান বন্ধুরা আনছে? কোথা যেতে হয়েছে আপনাকে? ওই চীনের কাছে যেতে হয়েছে, ওই কোরিয়ার কাছে যেতে হয়েছে, ওই দক্ষিণ কোরিয়ার কাছে যেতে হচ্ছে, অর্থাৎ এশিয়া যারা যারা ইনভেস্ট করতে পারে তাদের কাছে যেতে হচ্ছে। তাহলে আপনি ইউনুস এত আমেরিকান গল্প মারেন কেন? আমেরিকান আপনার অমুক আছে, তমুক বন্ধু আছে, তমুক থিঙ্ক ট্যাঙ্ক আছে, সবই আপনার বন্ধু। আপনি বিরাট কিছু করে ফেলবেন। তো শেষ পর্যন্ত ওই চীনেরকে বলে দেওয়া, চীনের বাণিজ্য মন্ত্রী বলে দিচ্ছে বলে উনি বলে দিচ্ছেন না, উনি সাথে করে নিয়ে আসছেন প্রায় 250 বিনিয়োগকারী। কিন্তু সেগুলোকে যে কাজে লাগাইতে হবে এটা কিছুই করতে পারেন নাই। গল্প মারাটাই হয়েছে খালি। আপনার এই যে একটা আশিক আছে না, বিরাট গল্পবাজ, এটা দিয়ে গল্পই মারতে পারছেন, অন্য কিছু হয় নাই। তাহলে শেষ বিচারটা দাঁড়ালো এই, আপনি আসলে মূলত একটা গল্পবাজ লোক। উদ্বুদ্ধ করেন। 10 মিনিটস উদ্বুদ্ধ করেন। মানুষে ইয়েতে আজকাল ইউটিউবে ভিডিও মারে, আপনি হচ্ছে সেই ধরনের একটা ভিডিও মারার লোক। যা কিছু করার সুযোগ আপনার ছিল, যে ক্ষমতাটা ছিল, তার কিছুই কাজে লাগাতে পারেন নাই। ট্র্যাজেডি। কারণ আপনি সবসময় চেষ্টা করে গেছেন আমার কি লাভ? এই যে আমার কি লাভের কারণে আপনি নিজের ক্যারিয়ার বাড়াতে পারলেন না। এত বড় একটা সুযোগ পেয়ে, জীবনে এত বড় সুযোগ পেয়ে আপনি সেটাকে ধুলায় নষ্ট করছেন। শফিক সাহেব, আপনিও নিজে এই কাজ করতে গিয়া আপনার নিজের পার্সোনাল যে ক্রেডিট ছিল তার সব নষ্ট করে ফেলছেন। এখন বাকিটা আগামী দিনে আপনারা দেখবেন। থ্যাংক ইউ।